আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাস তো করছিলাম হচ্ছে ইউএসডি সিস্টেমে ডাবলি রিইনফোর্স বিম ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, এখন ঢুকবো টি বিম। হ্যাঁ, এটা মোর অরলেস লাস্ট টপিক। যদি এটা তো 2 ক্লাস লাগবে। আর এরপরে ছোট্ট কিছু টপিক আছে, শেয়ার, বন্ড, হ্যাঁ, অ্যাঙ্করেজ, এই জিনিসগুলো তো হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। ঈদের তো ছুটি থাকবে নেক্সট উইক মনে হয় মোস্ট প্রবাবলি। এরপরে আর নেক্সট ক্লাস হবে 30 তারিখ। তো 30 তারিখে মোটামুটি টিভিএম শেষ হলে, অথবা 6 তারিখে টিভিএম শেষ হলে 20 তারিখ থেকে যদি এক্সাম দেয় বা 13 তারিখ থেকে দেয়, তখন ওই লাস্ট ক্লাস একটু ইয়ে হবে, দেখাই দেবেন আর কি, সমস্যা নেই। পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষা মিডের মতো, মিডে যেরকম কোশ্চেন ছিল এরকমই সিমিলার একদম। সিলেবাসটা আশা কি করি স্যার সম্পূর্ণ হবে? হ্যাঁ, সিলেবাস সম্পূর্ণ হবে। হ্যাঁ, জি, স্যার। আচ্ছা, তাহলে সিমিলারলি টিবিম টিবিম করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে কোনো ধরনের বিম তো আগে থেকে বোঝা যায় না যে এটা রেক্ট্যাঙ্গুলার বিম, রেক্ট্যাঙ্গুলার সিঙ্গলি বিম, নাকি ডাবলি রিইনফোর্স বিম, নাকি হচ্ছে টি বিম। এগুলো হচ্ছে চেক দিতে হয়। যেরকম হচ্ছে ডাবলি ডাবলি রিইনফোর্স কিভাবে আসতেছে চেক দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, টি বিমও কিভাবে আসবে সেটাও দেখানো হবে। তো নর্মালি দেখা যাচ্ছে যখন লোড ক্যালকুলেশন করা হয়, তখন লোড ক্যালকুলেশন করার পরে এরপরে হচ্ছে ওই চেকগুলো দিতে হয়। হ্যাঁ, যে এটা টি বিম হবে নাকি রেক্ট্যাঙ্গুলার বিম হবে। তো চেক দিয়ে যেটা আসে সেই অনুযায়ী প্রসিডিউর ওয়াইজ ডিজাইনটা করা হয় আর কি। যে যদি টি বিম আসে তাহলে টি বিমের প্রসিডিউরে বিমটা ডিজাইন করতে হয়। যদি দেখা যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার বিম আসে, টি বিম না আসে, তাহলে রেক্ট্যাঙ্গুলার বিমে ডিজাইন করতে হয়। রেক্ট্যাঙ্গুলার বিমের ভিতর ডিজাইন করতে গিয়ে আবার দেখতে হয় যে সিঙ্গেলি রিইনফোর্স বিমে কাভার হয়ে যাচ্ছে নাকি ডাবলি রাখতেছে। তখন যে যখন চেক দিতে দিতে যে যখন যেটা লাগে। তো এখন তো আমরা ইন্ডিভিজুয়াল করতেছি, তো এখানে যেসব এক্সাম্পল বা যেগুলো নিয়ে আলোচনা করবো সবকিছু হচ্ছে টিবিম নিয়ে। আচ্ছা, আচ্ছা, টিবিম কেন? নর্মালি তো স্ল্যাবের সাথে বিম কাস্টিং একসাথে করা হয়, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি মনোলিথিক্যালি কাস্টেড। হ্যাঁ, বা মনোলিথিক কাস্টিং আর কি, বিম আর স্ল্যাব একই সাথে। তো বিমের স্টিরাপ আর বেনবার যেটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট যেটা, সেটা হচ্ছে টপ অফ স্ল্যাবের পর্যন্ত উঠাই দেয়। যারা সাইটে কাজ করি আমরা জানি নর্মালি। আর যারা জানি না তারা তো একটু অর্ধেক দেখে থাকতে পারেন হয়তো, যখন স্ল্যাবের রড গুলো বাঁধা হয় কিংবা বিমের সাথে স্ল্যাবের রড গুলো কিভাবে দেওয়া হয়। তো নর্মালি ওইটা হচ্ছে বিমের যে রড গুলো থাকে নর্মালি স্ল্যাবের রডের সাথে একসাথে এক্সটেন্ড করে একই সাথে এ করে দেওয়া হয়, পরে একসাথে একই রকম ভাবে কাস্টিং করে দেওয়া হয় দুইটা। হ্যাঁ, তো স্ল্যাবের পার্ট কিছুটা হচ্ছে পার্ট অফ দ্য স্ল্যাব বিমের আপার পার্টের সাথে একই সাথে যেহেতু কাস্টিং থাকে, সেহেতু ওই বিমের যে কম্প্রেশনের রেজিস্ট্যান্টটা আসে, লঙ্গিটিউডিনাল কম্প্রেশন, সেটা একই রকম ভাবে মানে কিছু পার্ট কাজ করে স্ল্যাবের সাথে। হ্যাঁ, তো ওই যখনই ওই একই সাথে কাজ করা স্টার্ট করে সেই ক্ষেত্রে আপনার টি বিম ইয়ে হয়ে যায়, টি বিমের আর কি অ্যানালিসিস চলে আসে। হ্যাঁ, আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার জায়গায়। হ্যাঁ, আচ্ছা, টি বিমের ক্ষেত্রে একটা জিনিস, এখানে ছবিটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা সেকশনাল ভিউ দিয়া। হ্যাঁ, এটা হচ্ছে স্ল্যাব, আর এইখানে হচ্ছে একটা বিম, এখানে একটা হচ্ছে আর একটা বিম, দুইটা বিমের স্ল্যাব। তো যখন টি বিম হিসেবে কাজ করে নর্মালি দেখা যাচ্ছে এই যে এই ডটেড লাইন, মানে ডটেড মানে এই যে ইয়ে করা লাইনগুলো আছে, ইনক্লাইন লাইন দিয়ে দেখানো আছে, এই যে শেপটা দেখেন এটা টি এর মতো। তো এই পুরো শেপটা টি এর মতো, এই পুরোটাই হচ্ছে টি বিম হিসেবে তখন কাজ করে আর কি। হ্যাঁ, ডিজাইনটা ওরকম ভাবে ই করা হয়। তো এটা তো মনে করেন স্ল্যাব তো আপনার পুরো স্প্যান জুড়ে স্ল্যাব থাকে। তো যে পার্টটুকু হচ্ছে বিমের সাথে কাজ করে সেইটুকুই বলা হয় বিমের ক্ষেত্রে, টি বিমের ক্ষেত্রে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথ। হ্যাঁ, এখানে দেখেন তীর চিহ্ন দিয়ে ফ্ল্যাঞ্জ লেখা আছে। আর নর্মালি আমরা এটাকে বলি ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ। হ্যাঁ, নর্মালি ফ্ল্যাঞ্জ কিন্তু পুরোটাই স্ল্যাব, কিন্তু ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ হচ্ছে টি বিমের কতটুকু, স্ল্যাবের কোন অংশটুকু ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ হিসেবে কাজ করবে। হ্যাঁ, এটা এটা এই তো, তাহলে এইটুকু বলা হচ্ছে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথ, যেটাকে ডিনোট করা হয় বি দিয়ে, ছোট হাতের বি। আচ্ছা, এটা বের করার আবার ক্যালকুলেশন আছে। হ্যাঁ, এসিআই কোডের রিকমেন্ডেশন আছে। তিনটা জিনিস চেক দিতে হয় ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ, তিনটা মানে তিনটা ক্যালকুলেশন করে
বের করতে হয়, তাহলে তিনটা ক্যালকুলেশনে তিনটা মান বের হয় বি এর। হ্যাঁ, ধরেন আমি বলতেছি ওয়ান বাই ওয়ান, বা অঙ্ক করতে গেলেও দেখবো। ধরেন প্রথম ক্যালকুলেশনটাই বের হলো বি ইজ ইকুয়াল টু হচ্ছে 24 ইঞ্চ। হ্যাঁ, পরের ক্যালকুলেশনটাই বের হলো বি ইজ ইকুয়াল টু 48 ইঞ্চ। হ্যাঁ, তারপরের ক্যালকুলেশনে বের হলো বি ইজ ইকুয়াল টু 52 ইঞ্চ। তো নর্মালি তিনটা চেক কি দিতে হয়, চেক দিয়ে তারপরে হচ্ছে দেখতে হয় যে কোনটা ছোট, যেটা ছোট হয় সেটাই হচ্ছে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইডথ হিসেবে কাজ করে। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমি যখন কনফার্ম হয়ে যাবো একদম টি বিম, তারপরের অ্যানালিসিসটা বলতেছি। হ্যাঁ, টি বিম কিভাবে কনফার্ম হবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা গেল ইফেক্টিভ ফ্লেঞ্জ উইডথ বা ফ্লেঞ্জ উইডথ। আচ্ছা, এটা তো গেল স্ল্যাবের পার্টটুকু। আচ্ছা, স্ল্যাবের পার্টটুকু বাদে মানে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইডথ বাদে বাকি যে অংশটা আছে মানে বিমের অংশ, সেটাকে টি বিমের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়েব বা স্টেম। আর এটার যে উইথ সেটা দেখেন দেখানো হচ্ছে যে এটাকে বলা হচ্ছে বি প্রাইম। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, যদি হচ্ছে আমি এই পার্টের অংশটুকু বের করতে চাই, এইটুকু আর এইটুকু, তাহলে কি হবে? টোটাল বি থেকে যদি আমি বি প্রাইম ভাগ দেই, তাহলে কতটুকু পাবো? আমি এই সাইডের অংশটুকু পাবো আর এই সাইডের অংশটুকু পাবো। হ্যাঁ, আর এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এক সাইডের অংশটুকু পাবো। হ্যাঁ, এভাবেও ফ্ল্যাঞ্জ থেকে নর্মাল দুই সাইডে কতটুকু অংশ আছে এটা বের করা যায়। হ্যাঁ, এটা লাগবে আমাদের। আচ্ছা, আর টিবিএম ক্ষেত্রে যদি থিকনেস কি বলা হয় তাহলে সেটা হচ্ছে কি স্ল্যাবের থিকনেস। আচ্ছা, এখন আসি হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা যা বললাম? না স্যার। আচ্ছা, তাহলে এখন আসি যে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ বিটা কিভাবে বাইর করব। হ্যাঁ, এসিআই রিকমেন্ডেশন মানে এসিআই 31808 কোড রিকমেন্ডেশন করছে তিনটা, যে তিনটা ক্যালকুলেশন বললাম। একটা হচ্ছে কি ইফেক্টিভ উইথ হবে 1/4 অফ স্প্যান লেন্থ। হ্যাঁ, L/4। আচ্ছা, L/4, যেখানে এলটা হবে কি ফুল স্প্যান। হ্যাঁ, যে বিম টু বিম টোটাল স্প্যান কতটুকু স্প্যান আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা এটা গেল ফার্স্ট। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে দুই সাইডের যে আমার অংশটুকু আছে, মানে আমি একটু আগে যেটা বললাম যে বি মাইনাস বি প্রাইম বাই টু, তার মানে এই অংশটুকু। হ্যাঁ, এই অংশটুকু হবে 8 টাইমস অফ দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব, অথবা হাফ ক্লিয়ার ডিস্টেন্স টু দ্য নেক্সট বিম। হ্যাঁ, এটার থেকে কখনো বড় হবে না, এটার থেকে সবসময় ছোট। কি? একটা হচ্ছে 8 টাইমস অফ দ্য স্ল্যাবের 8 গুণের চাইতে কম, অথবা হাফ ক্লিয়ার ডিস্টেন্স টু দ্য নেক্সট বিম। যেরকম এখানে পরপর দুইটা ডিস্টেন্স আছে। হ্যাঁ, তাহলে এখানে ক্লিয়ার ডিস্টেন্স যদি বলি, ক্লিয়ার ডিস্টেন্স যদি বলি তাহলে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ক্লিয়ার, এক বিম থেকে আরেক বিমের ক্লিয়ার ডিস্টেন্স। আচ্ছা, আরেকটা চেক কি? আরেকটা চেক হচ্ছে আমার যে বিটা হবে সেটা হবে 16t ইন্টু বি প্রাইম। এখানে দেখেন যে ইনক্লাইন ভাবে লেখা আছে 16t প্লাস বি প্রাইম। হ্যাঁ, 16tটা কি? টিটা হচ্ছে স্ল্যাব থিকনেস, আর বি প্রাইম তো আমি বললাম ওয়েব বা স্টেম বিমের, ওয়েব বা স্টেমের উইথ যেটা। এখানে এই তিনটে ডিস্টেন্স লেখা আছে দেখেন সংক্ষিপ্ত আকারে, যে ফার্স্টে হচ্ছে L/4 অথবা বি প্রাইম প্লাস ক্লিয়ার ডিস্টেন্স টু দ্য নেক্সট বিম, আর একটা হচ্ছে 16t প্লাস বি প্রাইম। এই তিনটা থেকে যেটা ছোট মান আসবে সেটা হচ্ছে আমার বিটা এভাবে ফিক্স হবে। হ্যাঁ, যখন আমি বুঝবো যে এটা টিভি আর কি। আচ্ছা, এটা হচ্ছে একদম যখন মান করে অঙ্ক করব তখন আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, বাট এটা মাথায় রাখেন। এটা আছে পিডিএফ তে আপলোড করাই আছে, এই জিনিসটা শর্ট আকারে দেয়া আছে আর কি। আচ্ছা, এটা তো গেল বি ইফেক্টিভ ফ্লেঞ্জ বের করার কথা। আচ্ছা, এখন আসি হচ্ছে টি বিম হবে নাকি রেক্ট্যাঙ্গুলার বিম হবে, সেটা কিভাবে বুঝবো আর কি। আচ্ছা, এখন তাহলে সেটা কিভাবে বুঝবো? সেটার সিস্টেমটা হচ্ছে আমার এটা যখন মনোলিথিক্যালি ভাবে কাস্টেড হবে জিনিসটা, তখন কি এটার একটা নিউট্রাল অ্যাক্সিস চলে আসবে। যেরকম যদি শুধু একটা চারকোনা বিম হতো, মনে করেন শুধু এই বিমটা, তাহলে এটা নিউট্রাল অ্যাক্সিস কি হতো? বিমের অর্ধেক বরাবর, যদি রেক্ট্যাঙ্গুলার সমান সমান হয়, তাই না?
অথবা কি আমরা সেন্ট্রয়েড যেভাবে বের করি সেভাবে নিউট্রাল অ্যাক্সিসটা বের করতে পারি বিমের ক্ষেত্রে। হ্যাঁ, তো টি বিমের ক্ষেত্রে এরকম নিউট্রাল অ্যাক্সিসটা আমাদের বের করতে হয়, যে যখন এটা হচ্ছে আমার মনোলিথিক ভাবে কাস্টেড হয়ে আছে তখন কি আমার এই পার্টটুকুর জন্য নিউট্রাল অ্যাক্সিস বের করতে হয়। হ্যাঁ, এই নিউট্রাল অ্যাক্সিসটা বের করে যদি আমি দেখি যে এই নিউট্রাল অ্যাক্সিসটা আমার স্ল্যাবের এরিয়ার ভিতর পড়ে গেছে, হ্যাঁ, স্ল্যাবের এরিয়ার ভিতর পড়ে গেছে, তখন হচ্ছে এটা রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে কনসিডার করা হবে। যেরকম দেখেন এইখানে যে ছবিটা দেওয়া আছে সেটা নিউট্রাল অ্যাক্সিস কি আছে, স্ল্যাব অংশটুকুর মধ্যে আছে। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে এটা তখন আমার রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে ডিজাইন করলেই হবে। তখন আমার কি হবে, বিমের উইডথ হয়ে যাবে এই যে এইটুকু, আর বিমের হাইট হয়ে যাবে কি স্ল্যাবের নিচ থেকে এই পর্যন্ত হাইট দিয়ে আমরা নর্মাল আগে যেরকম সিঙ্গেলি ডাবলি রিইনফোর্সড বিম করছি তখন। হ্যাঁ, যখন এই নিউট্রাল অ্যাক্সিসটা আমি দেখবো যে স্ল্যাবের মধ্যে নাই, আমার বিমের ভিতর চলে আসছে পার্ট, হ্যাঁ, তখন কি হয়ে যাবে, তখন সেটা আমার আর রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে কনসিডার করা যাবে না, তখন সেটাকে আমাকে টি বিমের কনসিডারেশনে আসতে হবে। হ্যাঁ, এই কারণে আমরা যখন চেক দিব, চেক দিতে গেলে কি বের করতে হবে, আমাদের নিউট্রাল অ্যাক্সিসের পজিশনটা বের করতে হবে যে আমার নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় আছে। এরপরে আমরা স্ল্যাবের থিকনেস যেটা দেওয়া থাকে সেটার সাথে কম্পেয়ার করে দেখবো সেটা যেতে কম নাকি বেশি। তারপরে আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি টি বিমের অ্যানালিসিসে যাচ্ছে নাকি আমার নর্মাল অ্যানালিসিসে যাচ্ছে। এখানে দেখেন পরের ছবিটা দেখেন, এই যে নিউট্রাল অ্যাক্সিস আমার নিচের বিমের ভিতর চলে আসছে, স্ল্যাবের থেকেও নিচে চলে আসছে। হ্যাঁ, তখন কি হয়, এটা টি বিম হিসেবে অ্যানালিসিস করতে হবে। এই পার্টটুকু ক্লিয়ার কিনা সবাই? কোনো কোশ্চেন বা প্রবলেম আছে কিনা? নিউট্রাল এক্সেসটা কিভাবে বাইর করব? নিউট্রাল অ্যাক্সিস, আচ্ছা ওটা যখন এক্সাম্পল করব তখন আমি একবারে দেখে দিব। হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিস কিভাবে বাইর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা বাদে আর কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা, তাহলে আমি নেক্সট আগাই। এই যে দেখেন এই কার্ভ তো আমরা দেখছি। হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিস এই যে যেখানে আসে, নর্মাল বিমের ক্ষেত্রে এটা কি একদম মাঝ বরাবর চলে আসে। হ্যাঁ, কারণ কি রেক্ট্যাঙ্গুলার থাকে, তো রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিস মাঝ বরাবরই কাজ করে যেভাবে আছে, নর্মাল তো আমরা জানি এটা। টি বিমের অ্যানালিসিসে আর কি জিনিসটা এরকম হয়ে যায় যে উপরে কংক্রিটের স্ট্রেন, নিচে হচ্ছে স্টিলের স্ট্রেস। হ্যাঁ, আর নর্মাল যেসব আগে যেরকম করে আসছি সেগুলো সেম, যেরকম নিচের রডগুলো এস, উপরে তো বললাম ইফেক্টিভ ফ্লেঞ্জ। হ্যাঁ, তারপর ডি ডিস্টেন্সটা কি হয়, ডি ডিস্টেন্সটা খেয়াল করে দেখেন বিমের ক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকে রডের পর্যন্ত আসতো, কিন্তু টি বিমের ক্ষেত্রে কি একদম উপর থেকে স্ল্যাবের পার্টটুকু যুক্ত হয়ে চলে আসবে কিন্তু ডি। হ্যাঁ, আচ্ছা, আর কেডি এর ভ্যালু কোনটা আসবে, কেডি এর ভ্যালু উপর থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডি, আর স্ল্যাব থিকনেস তো টি, এটা আগেই বলছি আর কি। আচ্ছা, আর বাদ বাকি মোটামুটি আগের যেরকম ছিল সেরকম। এখানে হচ্ছে এই কম্প্রেশন টেনশনের যে সূত্রগুলো আছে এগুলো সূত্র প্রমাণ করে দেয়া আছে, চাইলে দেখতে পারেন। এখানে হচ্ছে সূত্রটা কাজে লাগবে আমাদের, সূত্র প্রমাণটা একটু দেখে নিন। হ্যাঁ, যদি কোশ্চেন থাকে আমারে করতে পারেন। মোরলেস বাকি সব কিছু আগের মতো, এখানে জাস্ট প্রুফ করা দেয়া আছে, যেটা নর্মালি হচ্ছে লাগবে না, বাট নিজে শেখার জন্য জেনে রাখতে পারেন আর কি। সূত্রগুলো মেইনলি কাজে লাগবে আর কি। আচ্ছা, এই যে নর্মাল ডব্লিউজি সিস্টেমের যে বার করার সূত্র, হ্যাঁ, নর্মাল মোমেন্ট, এগুলো সবকিছুই আছে, দেখে নিন এখান থেকে। আচ্ছা, সব সূত্র প্রমাণ করে দেয়া আছে। আচ্ছা, এখন আসি এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল আসলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এখানে দেখেন যে একটা বিম আছে, পুরো স্ল্যাব আছে, স্ল্যাবের থিকনেস দেয়া আছে 4 ইঞ্চ। হ্যাঁ, এটার অ্যালাউয়েবল মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হবে। আর কি কি দেয়া আছে, আমার স্টিল দেয়া আছে যে এই পাশের বিমে হচ্ছে 6টা নাম্বার 8, এই পাশের বিমে কিছু দেয়া নেই, তার মানে একই সেম, এখানেও 6টা নাম্বার 8 বার। হ্যাঁ, আচ্ছা, আর একটা কি দেয়া আছে দেখেন, এই বিমের মাঝখান থেকে এই বিমের মাঝখান পর্যন্ত ডিসটেন্স 9 ফিট। হ্যাঁ, এটাকে ক্লিয়ার ডিসটেন্স বলতে পারেন, কোনো সমস্যা নেই। সরি, ক্লিয়ার ডিসটেন্স না, এটা হচ্ছে বিমের সেন্টার টু সেন্টার ডিসটেন্স। হ্যাঁ, ক্লিয়ার ডিসটেন্স হবে এই এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা,
আর কি কি দিয়ে আছে দেখেন, ওয়েব বা স্টেমের যে ডেপথ সেটা দিয়ে আছে 10 ইঞ্চ। আর কাভার দিয়ে আছে, কাভার দিয়ে আছে আপনার এই নিচ থেকে এই রড পর্যন্ত 2.5 ইঞ্চ, আর এই রড দুই রডের মধ্যবর্তী জায়গা হচ্ছে 2 ইঞ্চ। আর টোটাল স্ল্যাবের নিচ থেকে বিমের নিচ পর্যন্ত হচ্ছে 20 ইঞ্চ। এগুলো সবই কোশ্চেন দিয়ে আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে আছে, সেটা হচ্ছে এল। এলটা কি? এলটা হচ্ছে স্প্যান। স্প্যান দিয়ে আছে 19 ফিট। হ্যাঁ, মানে টোটাল স্প্যান 19 ফিট। এই 19 ফিটের ভিতরে দুইটা বিম পড়ছে আর কি। আর এফ টাইম সি এফ এস দিয়ে আছে। এটা হচ্ছে জাস্ট অ্যানালিসিস দিয়ে আছে। দেখেন, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোথাও বলা নাই যে এটা টি বিম নাকি রেক্ট্যাঙ্গুলার বিম নাকি অন্য কিছু। হ্যাঁ, এটা সবসময় কি চেক দিয়ে বের করে নিতে হবে, চেক দিয়ে দিয়ে যেতে হবে। হ্যাঁ, ফার্স্টে চেক দিতে হবে যে এটা টি বিম নাকি রেক্ট্যাঙ্গুলার। যদি টি বিম হয় তাহলে টি বিমের সূত্র অনুযায়ী, প্রসিডিউর অনুযায়ী যেতে হবে। যদি মনে করেন যে টি বিম হলো না, তখন রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে যেতে হবে। রেক্ট্যাঙ্গুলার বিম হয়ে গেলে কিন্তু ইচ্ছে মতো করে দিলেন তাও কিন্তু হবে না। রেক্ট্যাঙ্গুলার বিমের ভিতর আবার দেখতে হবে কি এটা সিঙ্গলি নাকি ডাবলি। তারপর যেটাতে লাগে, মানে যেটা অ্যাপ্লিকেবল হয় সেই অনুযায়ী করতে হবে। আচ্ছা, কোশ্চেন বোঝা গেছে? কার কোনো কনফিউশন আছে কোশ্চেন নিয়ে? কোশ্চেন নিয়ে কারো কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা, তাহলে এখন দেখি যে কিভাবে আগাবো। আচ্ছা, ফার্স্টে এটা বের করে নিচ্ছি এন, বাট এটা লাগে না। ফার্স্টে আমরা চেক দিব হচ্ছে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইডথ। এনটা পরে লাগবে যদি। তো আগে যেহেতু দিচ্ছে, আগে একটু দেখে নিই। আমরা তো এর সূত্র জানি, এফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.45 এফ প্রাইম সি। হ্যাঁ, স্টিল কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস ইজ ইকুয়াল টু হচ্ছে 0.45 অফ কম্প্রেসিভ স্ট্রেংথ। এখানে হচ্ছে এফ প্রাইম সি দেওয়া আছে, তাহলে এফ সি আমরা পেয়ে যাবো। এফ সি কেন বার করতেছি? যেহেতু ডাব্লিউএসডি সিস্টেম, সেহেতু আমাদের এফ সি এফ এস লাগবে। যদি ইউএসডি হতো তখন হচ্ছে এফ প্রাইম সি এফ ওয়াই দিয়ে কাজে লাগতো আর কি। আচ্ছা, এন তো আমরা জানি, ইএস মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, যেখানে ইসি এর সূত্র হচ্ছে 57,000 রুট ওভার এফ প্রাইম সি। আর ইএস তো জানি 29 ইন্টু 10⁶। তাহলে এখান থেকে এন এর মান তো আমি বলছি যে ইন্টিজার মান হবে, পূর্ণ সংখ্যা, কোনো দশমিক ভ্যালু হবে না। দশমিক হলে রাউন্ড আপ করে নিতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইডথ। আচ্ছা, এখানে কোশ্চেনটাই হচ্ছে টিবিমের। হ্যাঁ, আগে থেকে জানি বলে এই জিনিসগুলো আগে থেকে বের করছে, বাট নট নেসেসারি এগুলো আগে থেকে বের করতে হবে। ফার্স্টেই কি বের করতে হবে? ফার্স্টে বের করতে হবে এই যে আমার লোকেশন অফ নিউট্রাল এক্সিসটা। হ্যাঁ, আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু অ্যাডমিট করে নিই, কেউ একজন রিকোয়েস্ট দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে লোকেশন অফ নিউট্রাল এক্সিস বের করা। এই যে ছবিটা দেখালাম একটু আগে, এখানে দেখেন লোকেশন অফ, এইটা হচ্ছে নিউট্রাল এক্সিস আমার। হ্যাঁ, এটার ডিসটেন্স হচ্ছে কে ইন্টু ডি। যেখানে ডি হচ্ছে যে টোটাল ইফেক্টিভ ডেপথ, আর কে এর ভ্যালু তো আমরা বের করবো আর কি। তো এই জিনিসটাই একদম ফার্স্টে চেক দিতে হবে সবার আগে, তারপরের ক্যালকুলেশন যেটা। হ্যাঁ, তাহলে কে ইন্টু ডি হচ্ছে আমার লোকেশন অফ নিউট্রাল এক্সিস। তাহলে কে এর ভ্যালুটা কোত্থেকে পাবো? দেখেন, কে এর ভ্যালুর সূত্র এই যে উপরে উপরে যেটা দেখালাম যে কে এর সূত্র আছে প্রমাণ করা। হ্যাঁ, ওখানে দেখে নিন, সেম সূত্রটা হচ্ছে রো ইন্টু এন প্লাস হাফ ইন্টু টি বাই ডি হোল স্কোয়ার ডিভাইডেড বাই রো ইন্টু এন প্লাস টি বাই ডি। এখানে সবকিছুই জানি না কিন্তু। হ্যাঁ, কি কি জানি? টি জানি, ডি জানি, কোশ্চেনে দেয়া আছে। হ্যাঁ, টি হচ্ছে যে স্ল্যাব থিকনেস, ডি হচ্ছে আমার এই যে ইফেক্টিভ ডেপথ, কাভার দেয়া আছে, কাভারটা বিয়োগ করে নিতে হবে আর কি। আচ্ছা, আর রো এন জানি না, রো এন বের করতে হবে। তাহলে এই জন্য কিন্তু এন বের করা, এই যে এন বের করা দেখালাম। আর রো কি? স্টিল এরিয়া। হ্যাঁ, রো হচ্ছে স্টিল এরিয়া রেশিও। হ্যাঁ, সেটা সূত্র কি আমরা জানি? এস ওভার বিডি। তো এস কিন্তু আমরা জানি, এস কিন্তু খেয়াল করেন, এস নিব হচ্ছে একটা বিমের ক্ষেত্রে। আছে হচ্ছে 6টা, নাম্বার 8 বার। এখানে আবার 2টা বিমেরই যোগ করে দিয়ে না কেউ। হ্যাঁ, একটা বিম, টি বিম অ্যানালাইসিস একটা বিম নিয়ে করতে হবে।
সিমেট্রিক বিম মানে একই রকম হইলে দুইটাতেই সেম ডিজাইন বসে যাবে আর কি, একটা অ্যানালিসিস করলেই হয়ে যায়। তাহলে 6টা নাম্বার 8 বার হচ্ছে এস, হ্যাঁ নাম্বার 8 বারের এরিয়া দিয়ে গুণ করলেই পেয়ে যাবে। নাম্বার 8 বারের এরিয়া হচ্ছে কত 0.79 ইঞ্চ স্কয়ার, তাহলে 8 ইন্টু 0.79 ইঞ্চ স্কয়ার। এস পেলাম। বি আর ডি, হ্যাঁ ডি তো কত 20, এখান থেকে 20 আছে আর উপরে আছে কত 4, 24। হ্যাঁ টি বিমের ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথ কি হবে, আমি ফার্স্টে বলছি যে টি বিম অ্যানালাইসিসের জন্য ডি এর ডিসটেন্স হবে একদম উপর থেকে এই মাঝ বরাবর। হ্যাঁ তাহলে টোটাল 24 থেকে কত বাদ যাবে, 3.5 ইঞ্চ কাভার ধরছে আর কি। হ্যাঁ তো 3.5 ইঞ্চ যেহেতু দুই দুই সাইডে রো দুই দুই হিসেবে আছে। আচ্ছা তাহলে ডি আমরা পেয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা আর বিটা কি, বিটা হচ্ছে আমার ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ। হ্যাঁ এটা খেয়াল করে দেখেন, বি কেও আবার হঠাৎ করে এই যে ওয়েব বা স্টেমে দিয়ে দেন না, যেহেতু আমরা টি বিম এর জন্য চেক দিচ্ছি নিউট্রাল অ্যাক্সিস, সেহেতু ডিটাও যেরকম টি বিম এর জন্য নিচ্ছি বিটাও নিব আমরা টি বিম এর জন্য। আচ্ছা তাহলে বি বের করতে গেলে কি, তখন বি বের করতে গেলে আমার আবার ওই যে এসিআই রেকমেন্ডেশন যে সূত্র আছে তিনটা, সেই সূত্রে বসাবো তারপরে বিটা বের করবো। সূত্রগুলো কি কি ছিল, একটা ছিল L/4 স্প্যান বাই 4। হ্যাঁ তো স্প্যান এখানে দেওয়া আছে 19 ফিট। হ্যাঁ L/4 করলে হচ্ছে 19 ইন্টু 12 ডিভাইডেড বাই 4 কত হলো 57 ইঞ্চ। হ্যাঁ আচ্ছা আর একটা কি ছিল, আরেকটা ছিল বি প্রাইম, সেকেন্ডটা ছিল বি প্রাইম প্লাস ক্লিয়ার ডিস্টেন্স টু দা নেক্সট বিম। হ্যাঁ আচ্ছা এখানে বি প্রাইম কত 10 ইঞ্চ। হ্যাঁ আর ক্লিয়ার ডিস্টেন্স টু দা নেক্সট বিম এটা হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স তো নাই, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দিচ্ছে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিলেও হবে সমস্যা নেই। সেটা কত আছে 9 ফিট, 9 ফিট তাহলে 9 ইন্টু 12। হ্যাঁ এটা আসলো কত 108 ইঞ্চ, এটা গেল আমার সেকেন্ডটা। আর থার্ড সূত্রটা কি ছিল 16t প্লাস বি প্রাইম। 16t প্লাস বি প্রাইম, যেখানে টি হচ্ছে আমার স্ল্যাবের থিকনেস যেটা 4 আমার দেয়া আছে, আর বি প্রাইম 10। হ্যাঁ এটা দিয়ে পেলাম 74 ইঞ্চ। তাহলে তিনটা সূত্র দিয়ে তিনটা বি পেলাম। তাহলে তিনটা বি এর ভিতর যেটা সবচেয়ে ছোট সেটা নিব, সবচেয়ে ছোট 57, 74, 108 এর মধ্যে হচ্ছে 57 ইঞ্চ। তাহলে আমার ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ হবে এই সিনারিওর জন্য 57 ইঞ্চ। তাহলে এই বি এর জন্য এই যে 57 এখানে বসে তারপর আমরা রোটা ক্যালকুলেট করব। এ পর্যন্ত ক্লিয়ার নাকি ক্লিয়ার না, কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। আচ্ছা আচ্ছা তাহলে নেক্সট দেখি। তাহলে হচ্ছে বি রো পেয়ে গেলাম, এখান থেকে রো পেয়ে গেলে কি আমি কে এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো, কারণ কে এর ভ্যালুতে রো পেয়ে গেলাম, এখান থেকে টি বাই ডি আমরা জানি, রো এন এর ভ্যালু সবকিছু আমরা জেনে গেছি এখন। তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম, আর কে এর ভ্যালু বললে কে ডি হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। হ্যাঁ তাহলে কে ডি এর জন্য জাস্ট ডি দিয়ে গুণ, যেটা আমি আগেই ধরছি যে এস ওভার বিডি তে যে ডি 20.5 এখানেও 20.5। এটা আসছে কত, আসছে হচ্ছে 5.16 ইঞ্চ। এটাই হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। তাহলে নিউট্রাল অ্যাক্সিস কেডি ডিসটেন্সটা কি উপর থেকে 5.16 ইঞ্চ নিচে, একদম উপরের লেভেল থেকে 5.16। এখন দেখেন স্ল্যাবের থিকনেস আছে কত 4 ইঞ্চ, তাহলে কি এটা বড় না 4 ইঞ্চির থেকে 5.16? তার মানে কি নিউট্রাল অ্যাক্সিসটা কি আমার বিমের মধ্যে ঢুকে যাবে, এই বরাবর চলে আসবে। হ্যাঁ তাহলে যদি বিমের মধ্যে ঢুকে যায় তখন কি এটা টি বিম হিসেবে অ্যানালাইসিস করতে হবে। এত কিছু চেক দেওয়ার পরে মনে করেন এই যে স্ল্যাব থিকনেসের চাইতে বড় মান আসলো কেডি, তাহলে কি এটা টিবিএম হিসেবে অ্যানালাইসিস করতে হবে। মনে করেন ইন কেস যে এত কিছু ক্যালকুলেশন করার পরে দেখলেন যে আপনার কেডি এর ভ্যালুটা আসছে এই স্ল্যাব থিকনেসের চাইতে কম 3 ইঞ্চ, তখন কি করতে হবে, তখন আর এটা টিবিএম হিসেবে অ্যানালাইসিস করতে হবে না, আমরা রেক্ট্যাঙ্গুলার বিম যেরকম এর আগে ডিজাইন করে আসছি সেই ডিজাইনে চলে যেতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম যে টিবিএম আমার অ্যানালিসিস করতে হবে। তাহলে টিবিএম এর অ্যানালিসিস কি, জে এর সূত্র লাগবে আমার, কারণ মোমেন্ট বের করার সূত্র তো সেমই আছে এফ এস এফ এস জেডি, কিন্তু নরমাল হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলার বিমের জন্য জে এর সহজ সূত্র ছিল
এন বাই এন প্লাস আর। হ্যাঁ, কে বের করার সহজ সূত্র ছিল, এখানে জিনিসটা এরকম না, টি বিমের জন্য একটু ডিফিকাল্ট, যেগুলো প্রমাণ উপরে আছে আর কি। তাহলে জে এর যে সূত্র, সেই সূত্র আছে দেখেন, এখানে কোনো কিছুই অজানা না, হ্যাঁ সবকিছুই জানা, টি ডি আর রো এন দিয়ে করা। তো এই জিনিসগুলো সবই উপরে বের করছি, জাস্ট যেটা সূত্রে মান বসে বের করতে হবে কত, এক্ষেত্রে আসলে 0.923। তাহলে এখান থেকে আমরা কি এম এর ভ্যালু পাবো। এম হচ্ছে এস এফ এস জেডি, এস এর মান তো বের করছি, এফ এস এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, জে এর ভ্যালু বের করলাম, ডি আমরা জানি, এখান থেকে এম পেয়ে গেলাম যে আমার কতটুকু মোমেন্ট রেজিস্ট করতে পারবো। হ্যাঁ আচ্ছা, এটা গেল একটা হচ্ছে মুভমেন্ট বের করা, আর সেকেন্ড হচ্ছে এএসএফএস দিয়ে, হ্যাঁ মানে স্টিলের দিয়ে কতটুক মুভমেন্ট, আর হচ্ছে কি কংক্রিটের দিয়ে কতটুক মুভমেন্ট রেজ করতে পারবো আমরা। সেটার সূত্র হচ্ছে যে এফসি 1-t-2/2 ইন্টু বিটি ইন্টু জেডি। এখানেও সব মানগুলো আমরা জানি, এফসি বের করে রাখছি ফার্স্টেই একদম, এই যে প্রথম লাইনেই বের করছি সূত্র দিয়ে, এফ প্রাইম দিয়েছিল সেখান থেকে এফসি বের করছি। হ্যাঁ, আর হচ্ছে কি টি তো জানি, কেডিও জানি, বিটি জেডি সবকিছুই জানি। হ্যাঁ, দুইটা মান থেকে আসলো মোমেন্ট, একটা হচ্ছে কংক্রিট থেকে, একটা স্টিল থেকে। তো ম্যাক্সিমাম ওয়ার্কিং মোমেন্ট কতটুকু হবে, কমটা নিব আমরা, এটা তো আমরা আগে জানি কেন কমটা নিব। হ্যাঁ, একটা আসলে 1972, একটা হচ্ছে 1780। তো ম্যাক্সিমাম অ্যালোবেল ওয়ার্কিং মোমেন্ট হচ্ছে 1780 কিপিঞ্চ, এটা হবে আনসার আর কি। হ্যাঁ, এখানে মেইন পার্টটাই হচ্ছে জাস্ট বোঝানো টিবিএম এর অ্যানালিসিসটা হবে নাকি হবে না। হ্যাঁ আচ্ছা, এইটা পুরোটা ক্লিয়ার নাকি কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? কারো কোনো কোশ্চেন নাই? জি না স্যার। আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে স্টিল এরিয়া বের করার। এখানেও দেখেন খেয়াল করে দেওয়া আছে, কিন্তু বলা নাই কিন্তু টি বিম নাকি রেক্ট্যাঙ্গুলার বিম। স্প্যান দেওয়া আছে, সেন্টার টু সেন্টার ডিসটেন্স দেওয়া আছে, ওয়েব স্টেম দেওয়া আছে, উইথ দেওয়া আছে, স্ল্যাবের থিকনেস দেওয়া আছে, ওয়ার্কিং মোমেন্ট দেওয়া আছে, এফএস এফ টাইম সি দেওয়া আছে, আর স্টিল এরিয়াটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে সিমিলারলি কি করব, ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ বের করব, সেম প্রসিডিউর, তিনটা সূত্র, একটা হচ্ছে L/4, একটা হচ্ছে 16t প্লাস বি প্রাইম, আর একটা হচ্ছে বি প্রাইম প্লাস ক্লিয়ার ডিসটেন্স টু দ্য নেক্সট পিন। হ্যাঁ, এটারই ইজ ইকুয়াল টু একবারে কি সেন্টার টু সেন্টার ধরা যায় আর কি। যেরকম হচ্ছে বি প্রাইম প্লাস সেন্টার টু সেন্টার দিলে, এটা হচ্ছে সে এই ক্লিয়ার ডিসটেন্স দিলে দেখবেন টোটালটা সেন্টার টু সেন্টার হয়ে যায়। তো একইভাবে সিমিলারলি তিনটা বাইর করা হলো, 72 ইঞ্চ, 59 ইঞ্চ, 47 ইঞ্চ, নিব কোনটা সবচেয়ে ছোট যেটা 47 ইঞ্চ। হ্যাঁ আচ্ছা, তাহলে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ পেলাম, সিমিলারলি আগের মতো এন বের করব ইএস বাই ইসি দিয়ে। হ্যাঁ, এরপর হচ্ছে সূত্র, হ্যাঁ নর্মাল হচ্ছে ট্রায়াল ভ্যালু, যেহেতু স্টিল এরিয়া বের করতেছি। হ্যাঁ আচ্ছা, স্টিল এরিয়া বের করার জন্য এএস এর সূত্র, যে এটা কিন্তু আগের সূত্র ইউএসডি সিস্টেমে, যে এম ইজ ইকুয়াল টু এএস এফ এস ডি মাইনাস a/2 দিতাম, এখানে হচ্ছে কি t/2 স্ল্যাবের থিকনেসটা। আচ্ছা, এখানে এম এর মান জানি, এফ এস এর মান জানি, ডি এর মান জানি, টি মানে হচ্ছে স্ল্যাব থিকনেস, এখানে 3 ইঞ্চ স্ল্যাব আছে, 3 ইঞ্চ স্ল্যাবের জন্য দেয়া আছে, আসলে কত 6.76 ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, এটা যদি ধরি তাহলে রো কত আসে, 0.0072। আচ্ছা, তাহলে আমি রো পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা, রো যদি পেয়ে যাই, এখানে খেয়াল করে দেখেন, আমার কিন্তু বিমের কি দেয়া নাই, ডেপথ দেয়া নাই। হ্যাঁ, সো ডেপথ একটা অ্যাজিউম করে নিছে, যে ডেপথ আমার কতটুকু ডেপথ আসবে, এখানে 20 ধরে নিছে, যে টোটাল 24, সেখান থেকে 4 কাভার বাদ দিয়ে। আচ্ছা, ডেপথ একটা অ্যাজিউম করে নিছে, সমস্যা নাই। তাহলে রো থেকে রো এন আগের বারের মতো সেম প্রসিডিউর, সূত্র দিয়ে কে জে বাইর করা, জে বাইর করে কি কেডি এর ভ্যালু বাইর করা, কেডি এর ভ্যালু কত আসছে 7.1 ইঞ্চ। হ্যাঁ, এগুলো সব কিন্তু দেয়া নাই, নিজেরা বের করে দেখবেন যে হচ্ছে কিনা। তাহলে 7.1 ইঞ্চ আসছে, যেটা 3 ইঞ্চ থেকে অনেক বেশি, তার মানে কি টি বিম দরকার। তাহলে আবার কি টি বিমের সূত্রে চলে যাব, টি বিমের সূত্র হচ্ছে এম ইজ ইকুয়াল টু এএসএফএস জেডি, এটা তো আমরা জানি ওই যে আগের বারের সূত্রের মতো, সেটা দিয়ে বসায় দেখানো একটা, আর একটা হচ্ছে কংক্রিটের জন্য এফসি দিয়ে এম বাই 1 - t/2 কেডি, একটু আগে যে সূত্র সেটা দিয়ে দেখা। এফসি কত আসছে 1210 পিএসআই, আর নর্মালি আমার এখানে এফ প্রাইম সি দেওয়া ছিল 3000 পিএসআই। হ্যাঁ, এটা হচ্ছে 0.45 এফ প্রাইম সি দিলে এফসি আসছে 1350 পিএসআই। তার মানে
এখানে আমার যে মোমেন্ট আছে, যে স্ল্যাব থিকনেস আছে, সেইগুলো সবকিছু মিলাই বিটিজেডি দিয়ে যে আমি এফসিটা পাচ্ছি সেটা কি 1350-এর থেকে কম। হ্যাঁ, তার মানে স্টিলের স্ট্রেসটা গভর্ন করবে। যদি এটার থেকে বেশি হয়ে যেত তখন গভর্ন করতো কোনটা, কংক্রিটের এফসিটা গভর্ন করতো। হ্যাঁ, যদি বেশি হয়ে যায়। আচ্ছা, এই কারণে যেহেতু এটা হচ্ছে স্টিলের স্ট্রেসটা গভর্ন করবে, সেহেতু আমার এস যেটা বেরোছিল 6.72 সেটাই আমি নিতে পারবো। যদি ইনকেস বড় হয়ে যেত তখন কি এই 6.72টা নিতে পারতাম না। হ্যাঁ, তখন কি হতো, তখন আমাকে যে কংক্রিটের থেকে যেরকম বাইর হবে তখন আবার আবার একটু ট্রায়াল দিয়ে দেখতে হতো। হ্যাঁ, যে এজটা একটু বাড়ায় দেখতে হবে যে কতটুকু আসে। হ্যাঁ, আর তখন হচ্ছে ডেপটাও একটু কি ডেপটা যেহেতু অ্যাজিউম করছিলাম, ডেপটাও একটু বাড়ায় দেখতে হবে। হ্যাঁ, ডেপটা বাড়ায় নিলে তখন দেখাচ্ছে এটা কমে যাবে, কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্কিত আছে। হ্যাঁ, নর্মালি হচ্ছে জিনিস তাহলে কি এটা আমার যত দেয়া আছে এফসি সেটার থেকে কম হইতে হবে। হ্যাঁ, স্টিল স্ট্রেসটা গাভার্ন করা হইতে হবে, গাভার্ন করে যেটাতে গাভার্ন করবে সেই ভ্যালুটা নিব আমি, যে আমার সেটাই হবে এস। হ্যাঁ, তাহলে এস যেহেতু এটা অলরেডি কম আসছে সেহেতু আমার এখানে আর ট্রায়াল দেওয়ার কোনো দরকার নাই। যদি বেশি আসতো তখন কি আমি ডেপটা চেঞ্জ করতাম, ডেপটা চেঞ্জ করে আবার ট্রায়াল দিয়ে বের করতে হতো যে আমার কতটুকু লাগতেছে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু কম আসছে সেহেতু কি 6.72 ইঞ্চ স্কোয়ার, তাহলে এটার জন্য যতটুকু রড লাগে আমার ততটুকু। আপনি হচ্ছে 3টা দেন, 4টা দেন, 5টা দেন, এটা তো আমরা জানি কিভাবে বের করতে হয়। এখানে 2 লেয়ারে দিছে, যেখানে হচ্ছে এই যে 4 ইঞ্চ কাভার অ্যাজিউম করে নিছে আর কি, দিয়ে পরে স্টিল এরিয়াটা দেখাই দিছে আর কি। এটা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, রেকর্ডিং আছে, তারপর একটু দেখেন, একটু ঘোলাটে লাগতে পারে, নিজে হাতে না করা পর্যন্ত কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না। হ্যাঁ, রেকর্ডিংটা থাকছে, একটু দেখে নিয়ে আর কি। জি স্যার। আচ্ছা, এটা সবাই দেখবেন।